অন্তর্বর্তীকালীন সরকার যারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে তারা শপথ গ্রহণ করেছে, তারা আজকে সরকারি সুযোগ সুবিধা এবং বিশ্বব্যাপী তাদের পরিচিতি পেয়েছে। অনক্যের এক নম্বর দায় হচ্ছে তাদের ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা বসিয়েছি। তারাই আমরা আশা করেছিলাম তারাই বিপ্লবের পক্ষ নিয়ে কথা বলবে, কিন্তু তারাই বিভাজন তৈরি করেছে। 24-এর ছাত্র জনতার বিপ্লব ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। এই বিপ্লবে এদেশের সব ধরনের ছাত্র সংগঠনগুলো তাদের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তারা আন্দোলন করেছিল এবং এর মাধ্যমে আমরা 5 অগাস্ট 36 জুলাই ফতহে গণভবনের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল শহীদরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই লক্ষ্য থেকে দূরে সরে গিয়ে আমরা দেখতে পেয়েছি এই দেশের যারা মেজর পলিটিক্যাল পার্টিস আছে এবং ছাত্র সংগঠনগুলো আছে এবং বিপ্লবের যারা পক্ষের শক্তি বলে নিজেদেরকে দাবি করে, তারা সেই আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। আমি যদি বলি, প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার যারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে তারা শপথ গ্রহণ করেছে, তারা আজকে সরকারি সুযোগ সুবিধা এবং বিশ্বব্যাপী তাদের পরিচিতি পেয়েছে। অনক্যের এক নম্বর দায় হচ্ছে তাদের। এই বিপ্লবকে যেভাবে তাদের ধারণ করার কথা ছিল, শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে যেভাবে লালন করার কথা ছিল, তারা সেটা ধারণ করেনি। আমাদের এই 24-এর বিপ্লবের অন্যতম দাবি ছিল যে গণহত্যা সংগঠিত হয়েছে সে গণহত্যার বিচার করা এবং আমাদের এই দেশে দীর্ঘদিনে যে দুর্বৃত্তায়নের সংস্কৃতি আমরা রাজনীতি দেখতে পেয়েছি, গণরুম, গ্যাস রুম এবং ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের যে পলিটিক্যাল কালচার ছিল সেই কালচারটাকে ভেঙে সেকে নতুন একটা কালচার, নতুন একটা সিস্টেম ডেভেলপ করা, নতুন পলিটিক্যাল কালচার ডেভেলপ করা, তো সেটা আমরা দেখতে পাইনি। বরং সেই আমাদের উপদেষ্টারা তারা ফেসিবাদের পারপাস সার্ভ করছে। তারা পলায়িত ফেসিস্ট হাসিনা এবং তার দোসরদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বহাল করছে এবং যারা বিপ্লবী আছে তাদেরকে বিভিন্নভাবে তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করছে। তো আমরা যদি দেখতে পাই ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা বসিয়েছি, তারাই আমরা আশা করেছিলাম তারাই বিপ্লবের পক্ষ নিয়ে কথা বলবে, কিন্তু তারাই বিভাজন তৈরি করেছে। আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন আমাদের একজন ছাত্র উপদেষ্টা সে বই লিখেছে, ছাত্র উপদেষ্টা বই লিখেছে। সেই বইয়ে আমরা আশা করেছিলাম বিপ্লবের সকল পক্ষের শক্তিকে রিকগনিশন দিয়ে সবাইকে ওন করে তিনি তার বইটি লিখবেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই বইয়ের মধ্যে একটা বিকৃত ইতিহাস। তো এই বিকৃত ইতিহাসের মাধ্যমে একটা বিপ্লবের যারা পক্ষের শক্তি ছিল, যারা জীবন দিয়েছে, যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, তাদের মধ্যে একটা অনৈক্য তৈরি হয়েছে। তো এই জন্য এক নম্বর দায়ী হচ্ছে আমাদের এই যিনি উপদেষ্টা তিনি। এরপর আমরা দেখতে পেয়েছি আমাদের আরেকজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তিনি একটা মীমাংসিত ইস্যুকে আবার নিয়ে এসে সেটা আবার বিভাজন তিনি তৈরি করছে এবং এটাও দেখতে পেয়েছি একজন উপদেষ্টা তিনি সরকারি দায়িত্ব এবং জনগণের সবার যে দায়িত্ব নেওয়া দরকার ছিল সে দায়িত্ব না নিয়ে তিনি হুমকি দিচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ন্যায্য আন্দোলন করছে। তারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের তারা বৈষম্যের শিকার হচ্ছে। সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন যৌক্তিক আন্দোলন করছিল, সেই যৌক্তিক আন্দোলনকে তিনি তাদেরকে হুমকি দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে শিক্ষকদেরকে এবং ছাত্রদেরকে তিনি তার পদের শক্তি খাটিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে এবং তিনি বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে তিনি দেখে নেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে তিনি ডিহিউম্যানাইজেশন করতে চায়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লবের যারা পক্ষের শক্তি, তারা যখন যারা জুলাই বিপ্লবে যারা আন্দোলনের নীতি নির্ধারণ করেছে এবং মাঠ পর্যায়ে সমন্বয় করেছে, তাদেরকে আবার তারা হুমকি দিচ্ছে, তাদেরকে আবার বিভিন্নভাবে ট্যাগিং করছে। এর মাধ্যমে তো অবশ্যই আমাদের এখানে অনৈক্য তৈরি হবে এবং এর মাধ্যমে আলটিমেটলি পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা তারা আবার ফিরে আসার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। নতুনভাবে আবার 71 প্রশ্ন এবং এর মাধ্যমে বিভাজন তৈরি করা, এটা হচ্ছে আমরা মনে করি নব্য ফ্যাসিস্ট এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা চক্রান্ত। আমরা বরাবরই বলেছি ইসলামী ছাত্র শিবির 1977 সালে 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আপোষহীন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিতে হয়। ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তিরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তো সুতরাং এখানে আবার বারবার 71 নিয়ে শিবিরকে কোয়েশ্চেন করা, এটা হচ্ছে মানে এই প্রশ্নটাই হচ্ছে অবান্তর। তো যেখানে ইসলাম ছাত্র শিবির জুলাইয়ে প্রমাণ করেছে এবং প্রতিষ্ঠার পর থেকে এদেশের যত ক্রিটিক্যাল টাইম ছিল, যতগুলো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে সামনে থেকে নীতি নির্ধারণ করে জীবন দিয়ে প্রমাণ করেছে ইসলাম ছাত্র শিবির দেশের প্রশ্নে আপোষহীন।
তো নতুনভাবে আবার ৭১ প্রশ্ন এবং এর মাধ্যমে বিভাজন তৈরি করা, এইটা হচ্ছে আমরা মনে করি নব্য ফেসিস্ট এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা চক্রান্ত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের ছাত্র জনতার জুলাইয়ে যে ঐক্য হয়েছে, আমরা মনে করি এখন পর্যন্ত মৌলিক বিষয়ে আমাদের ঐক্য আছে। ফেসিবাদী হাসিনা এবং তার দোসররা যদি আবার নতুনভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে জুলাইয়ের সকল পক্ষের শক্তি আমরা যারা ছিলাম, আমরা সে জায়গায় সবাই ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদকে হটানোর জন্য আমরা এখনও ঐক্যবদ্ধ আছি। এবং সে জায়গায় আমি অনুরোধ করব বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসগুলোকে এবং ছাত্র সংগঠনগুলোকে, আসেন আমাদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তিগত চয়েস থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে, নতুন বাংলাদেশ গড়ার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই। একটা জাতি আর কত রক্ত দিবে? ৫৪ বছর পরেও যদি আমরা মৌলিক কনসেনসাসে আসতে না পারি, জাতীয় ঐক্যমতে আসতে না পারি, আমাদের মেজর যে সংস্কারগুলো আছে সেটা করতে না পারি, তাহলে আমরা কখন পারবো? আমরা যদি এবার ব্যর্থ হই, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবেন না। বাংলাদেশ একটা ঐতিহাসিক সুযোগ আমরা পেয়েছি। সেই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করব, আমরা আসেন, জুলাইয়ে আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করি। আমাদের দেশকে পুরো বিশ্বের বুকে যেন নজির স্থাপন করতে পারি, আমাদের অর্থনৈতিক দিক দিয়ে, আমাদের টেকনোলজির দিক দিয়ে, আমাদের বিজ্ঞানের দিক দিয়ে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার মাধ্যমে আমরা যেন পুরো বিশ্বে নজির স্থাপন করতে পারি, সেই ধরনের কাজে আমরা প্রতিযোগিতা করি। যখন আমরা নিজেদের মধ্যে বিপ্লবের পক্ষের শক্তির মধ্যে যখন আমরা ছোটোখাটো বিষয় নিয়ে অনৈক্য করি, তখন অবশ্যই ফেসিবাদের দোসররা নিজেদের মধ্যে আরও বেশি এই বিভাজনটাকে জিয়ে রাখার জন্য তারা চেষ্টা করবে। বিগত সময়ে গত ১৬ বছর অনেক আন্দোলন হয়েছে। এই আন্দোলন সংগ্রামগুলো কেন বারবার ব্যর্থ হয়েছে? কারণ আমাদের মধ্যে অনৈক্য ছিল। ফ্যাসিস্ট হাসিনা ডিভাইড অ্যান্ড রোল পলিসি, যে এই পলিসির মাধ্যমে ব্রিটিশরা আমাদেরকে ২০০ বছর শাসনের নামে শোষণ করেছে, সে একই পলিসি দিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অনৈক্য বিভাজন ধরে টিকিয়ে রেখে সে গত ১৬ বছর আমাদেরকে শোষণ করেছে। তো এখনও যদি আমরা এরকম নিজেদের মধ্যে ফ্র্যাকশন, নিজেদের মধ্যে বিভাজনের মধ্যে আমরা থাকি, অবশ্যই ফেসিবাদের দোসর এবং বৈশ্বিক যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খেলবে। তারা আমাদেরকে ফুটবল বানাবে, তো তারা হবে প্লেয়ার। আমরা ছাত্রলীগকে দেখতে পেয়েছি চালিয়ে দেওয়া, যে কোনো কিছু হলে কাউকে শিবির নামে চালিয়ে দাও, আর এখন আমরা দেখতে পাচ্ছি দায় দিয়ে দাও শিবিরের উপর। ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে তারা সে আগের ধারায় রাজনীতি করতে চায়। আমি যদি পেশি শক্তি রাজনীতি করতে চাই, তাহলে ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ছাত্রলীগের যে পরিণত হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের করবে। তো এখনও সময় আছে, আপনারা সতর্ক হন। গত ১৬ বছরে বিএনপি, বাংলাদেশের সবচেয়ে বড় দল, তারা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে জুলুমের শিকার হয়েছে। আমরা আশা করেছিলাম বিএনপি এবং ছাত্রদল এই দেশের গণ আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে তারা রাজনীতি করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটা না করে ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে তারা সে আগের ধারায় রাজনীতি করতে চায়। আমরা দেখতে পেয়েছি কুয়েটের মধ্যে সাধারণ শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করার ইতিহাস। আমরা দেখতে পেয়েছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে তাকে নির্মম নির্যাতন করা হয়েছে, তাকে কোপানো হয়েছে। তাকে হাসপাতালে যখন ভর্তি করা হয়েছে, হাসপাতাল থেকে তাকে আবার জোরপূর্বক তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, থানায় নিয়ে তাকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে। সেই আগের সময়ে আমরা ছাত্রলীগকে দেখতে পেয়েছি চালিয়ে দেওয়া, যে কোনো কিছু হলে কাউকে শিবির নামে চালিয়ে দাও, আর এখন আমরা দেখতে পাচ্ছি দায় দিয়ে দাও শিবিরের উপর। এই যে নতুন যে আমরা দায় দেওয়া এবং চালিয়ে দেওয়ার যে সংস্কৃতি এবং দোষারোপের যে রাজনীতি, এর মাধ্যমে আমাদের এই বিপ্লবের পক্ষের শক্তিদের মধ্যে একটা অনৈক্য তৈরি হচ্ছে। এবং এর জন্য যদি আমি দায়ী করি, প্রথমত উপদেষ্টাদেরকে দায়ী করব, অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করব, এবং পাশাপাশি বর্তমান বাংলাদেশের যে ছাত্র সংগঠন এবং মেজর পলিটিক্যাল পার্টিস, তাদের জুলাইয়ের স্পিডকে ধারণ না করাকে আমি দায়ী করব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে যতগুলো যৌক্তিক আন্দোলন ছিল দেশের, সকল যৌক্তিক আন্দোলনে ইসলামী ছাত্র শিবির নেপথ্যে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এবং সর্বশেষ ২৪-এর যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ৫ জুন থেকে ৩৬ জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল। এবং ১৯ জুলাই থেকে যখন এখানে সমন্বয়করা ডিসকানেক্টেড ছিল, মেজর পলিটিক্যাল পার্টিসের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে যখন ধরে নিয়ে অপহরণ করা হয়, সেই সময়ে ইসলামী ছাত্র শিবিরের আমরা যারা ছিলাম এবং এদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সেই গণহত্যা, ইন্টারনেট ব্ল্যাকআউট, কারফিউ চলাকালীন সময়ে আমরা আন্দোলন সমন্বয় করেছি। এবং ৫ আগস্ট পরবর্তী জুলাইয়ের বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে প্রতিটি ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতি করছি। ছাত্ররা যেভাবে রাজনীতি চায় সেই রাজনীতির এবং সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা ছাত্র রাজনীতি করছি, এবং প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীরা আমাদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে।
আমাদের এই যে কাজ, আমাদের যে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যে কাজ, ক্রিয়েটিভ যে কাজ, ইনোভেটিভ যে কাজ, সে কাজে তারা আদর্শিকভাবে আমাদেরকে প্রতিহত করতে না পেরে তারা এখন আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে তারা ফ্রেমিং করছে, আমাদেরকে আবার সেই আগের সময়ে গত 16 বছরে ফেসিবাদী সময়ে ছাত্রলীগ যেভাবে ট্যাগিং দিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করেছিল, এখন সবাই আবার ঐক্যবদ্ধভাবে তারা সেই ধরনের ট্যাগিংয়ের রাজনীতি সে আবার ফিরে আনতে চায়। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির কোনো ধরনের ট্যাগিং কোনোভাবে হত্যাযোগ্য করাকে এখন শিবির ভয় পায় না। ইসলামী ছাত্র শিবির এদেশের আপামর ছাত্র জনতার কাছে তাদের কাজ দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে তারা সবার কাছে প্রবেশ করেছে। ইসলামী ছাত্র শিবিরকে সবাই আপন করে নিয়েছে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরকে যদি আপনারা, ইসলামী ছাত্র শিবিরের সাথে যদি আপনারা প্রতিযোগিতা করতে চান, আসেন আইডিয়ার ভিত্তিতে প্রতিযোগিতা করি, মেধার ভিত্তিতে প্রতিযোগিতা করি, সুস্থ ধারার প্রতিযোগিতা করি। কিন্তু আমি এখানে যদি দুর্বৃত্তায়নের রাজনীতি করতে চাই, আমি যদি পেশিশক্তির রাজনীতি করতে চাই, তাহলে ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ছাত্রলীগের যে পরিণত হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের করবে। তো এখনও সময় আছে, আপনারা সতর্ক হন।